নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছি আজকের প্রতিবেদন। আলোচনায় যাওয়ার আগে দর্শক বন্ধুদের কাছে একটি ছোট্ট নিবেদন। ক্যালকাটা ডায়ালগস শুধু খবর দেখায় না, খবর বিশ্লেষণ করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে। এই চ্যানেল মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে, খবরের ভেতর থেকে সত্যকে সামনে নিয়ে আসে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সংবিধানের ৩৬১ ধারায় দেশের রাষ্ট্রপতি এবং সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপালদের একটা সাংবিধানিক রক্ষা কবচ বা কনস্টিটিউশনাল ইমিউনিটি আছে। এর জন্যে, এই ইমিউনিটির জন্যে পদে থাকাকালীন সময়ে তাদের বিরুদ্ধে কোনো সিভিল বা ক্রিমিনাল কোনো মামলা করা যায় না। কিন্তু এই ধরনের কোনো ইমিউনিটি দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রে কিন্তু নেই। এদের ক্ষেত্রে আইন সবার জন্য সমান, এই নিয়মে এদেরকেও আদালতের কাঠগড়ায় তোলা যায়। এর আগে অনেক মুখ্যমন্ত্রীকে তোলাও হয়েছে, তবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখনো আমাদের দেশে এরকম কোনো মামলা হয়নি। তবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করতে গেলে রাজ্যপালের অনুমোদন চাই। এটা না থাকলে মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে মুড়ি মুড়কির মতো মামলা শুরু হয়ে যেত। সাম্প্রতিককালের কয়েকজন মুখ্যমন্ত্রী যাদের বিরুদ্ধে এই মামলাটা হয়েছে তাদের কথা বলে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও আদালতের কাঠগড়ায় দাঁড় করানো তোলা যায় কিনা, সে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে বলি, আমাদের ভারতের সাম্প্রতিক অতীতে যে মামলাগুলো হয়েছে তাদের কথাগুলো বলি কয়েকটা, তারপর সেই আলোয় আমরা দেখব আমাদের রাজ্যের কথা। 1982 সাল থেকে শুরু করছি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তখন আব্দুল রহমান আন্তুলে, তার বিরুদ্ধে মামলা হলো। মামলা করবার জন্য রাজ্যপালের কাছে স্যাংশন চাইল বিরোধীরা। সেই তাতে বলা ছিল কেন স্যাংশনটা, কেন, তিনি কি অপরাধ করেছেন। মিস্টার AR আন্তুলে, আব্দুর রহমান আন্তুলে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তারা বলা হলো যে তিনি তার একটা ট্রাস্টের জন্যে, এই ট্রাস্টটা তিনিই পরিচালনা করেন, সেই ট্রাস্টের জন্যে তিনি মহারাষ্ট্রের বিল্ডারদের কাছ থেকে, মানে প্রমোটার বিল্ডার, তাদের কাছ থেকে একটা বিরাট পরিমাণ টাকা তাদের কাছ থেকে আদায় করেছেন এবং সেটা চাপ দিয়ে আদায় করেছেন। তো রাজ্যপালের কাছে চলে গেল মামলা এই অনুমোদন চাওয়ার জন্য। রাজ্যপাল অনুমোদন দিতে যাবেন, তখন এরা বললেন যে, আন্তুলে বললেন যে রাজ্যপাল কোনো কাজ মন্ত্রিসভার অনুমোদন ছাড়া তিনি রাজ্যের এই ধরনের কাজ, কোনো কাজ তিনি করতে পারেন না। অর্থাৎ মন্ত্রিসভা তার বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্ত্রিসভা বলবে যে তিনি এই অন্যায়টা করেছেন, সুতরাং আপনি অনুমোদন দিন যাতে মামলা হয়, মামলায় বিচার হয়। কিন্তু তখন মুখ্যমন্ত্রী, ওখানকার যিনি রাজ্যপাল ছিলেন, তিনি বললেন না, আমি এটা মানব না, এবং তিনিও মানে দিয়ে দিলেন স্যাংশন, যে মামলা করার অনুমোদন সেটা দিয়ে দিলেন। এরপরে মামলা হয়ে গেল আন্তুলের বিরুদ্ধে বোম্বাই হাইকোর্টে, এবং সেই মামলায় হাইকোর্টে আন্তুলে হেরে গেলেন, আন্তুলে দোষী সাব্যস্ত হলেন, তাকে পদ থেকে চলে যেতে হলো। এর সাথে আপনারা হয়তো মনে প্রশ্ন আসতে পারে, কেজরিওয়াল তো তিনি জেলে গেছেন, কিন্তু তিনি তো পদ থেকে চলে যাননি। এর পক্ষে একটাই কারণ বলা যায়, সেটা হচ্ছে এখনো কিন্তু কেজরিওয়াল অভিযুক্ত, তিনি কিন্তু মানে কি বলবো, আসামি হয়ে রয়েছেন এখনো অবধি। তার বিরুদ্ধে দোষ এখনো সাব্যস্ত হয়নি, তিনি এখনো প্রমাণিত হননি যে তিনি অন্যায়টা করেছেন, সুতরাং শাস্তি তিনি এখনো পাননি, সুতরাং তিনি পদে রয়েছেন। তো আন্তুলে সাহেবের কাজ চলে যায়, তিনি মুখ্যমন্ত্রিত্ব চলে যায়। তারপর অবশ্য তিনি এই
রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্ট তাকে কিন্তু ক্লিন চিট দেয়। সেটা কিন্তু ক্লিন চিট দেয়, সেটা কিন্তু অন্য ব্যাপার। এরপরে আসি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তখন রাজ্যপালের কাছে আবার অনুমোদন চাওয়া হলো এবং রাজ্যপাল অনুমোদন দিয়ে দিলেন। বিচারে জেল হয় জয়ললিতার। এরপরে বলি বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের কথা। তার পশুখাদ্য দুর্নীতি, যেটার পরিচিতি চারা ঘোটালা বলে, সেটা তো সবাই বোধহয় জানে দেশের। তো সেই মামলায় তার অভিযোগ আসে, তার জেল হয়। তিনি তার স্ত্রীকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে জেলে চলে যান। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরিয়াপ্পা, তার বিরুদ্ধেও মামলা হয়। তার বিরুদ্ধে বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। তবে এখানে মামলাটা ছিল একটু অন্য রকমের। মুখ্যমন্ত্রী হিসেবে দুর্নীতির অভিযোগ নয়, ব্যক্তি হিসেবে দুর্নীতির অভিযোগ ছিল ইয়েদুরিয়াপ্পার বিরুদ্ধে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি দুর্নীতি করেননি। রাজ্যপাল স্যাংশন দেন এবং অর্থাৎ মামলা করার অনুমতি দেন। কর্ণাটক হাইকোর্ট কিন্তু রাজ্যপালের সেই অনুমোদন খারিজ করে দেয়, বলে এই অনুমোদন দেওয়া উচিত হয়নি, কারণ এই অভিযোগটা এটা হচ্ছে প্রাইভেট ইন প্র্যাকটিস। সুতরাং তিনি তখন বললেন রাজ্যপাল অনুমোদনটা দিয়ে ঠিক করেননি, সুতরাং ইয়েদুরিয়াপ্পার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেটা কর্ণাটক হাইকোর্ট সেটাকে খারিজ করে দেয়। এরপর সম্প্রতি, এখন খুবই সম্প্রতি, কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে আবার এসছে যে তিনি তার মুডা কেলেঙ্কারি বলা হচ্ছে, মুডা স্ক্যাম। তো সেইখানটায় তিনি করেছেন কি, তার স্ত্রীর সম্পত্তি, স্ত্রীকে একটা জায়গার জমির বিনিময়ে আর একটা জায়গায়, খুব মহীশূরে খুব ভালো জায়গার একটা জমি দিয়েছেন তিনি স্ক্যাম করেছেন। সেই হিসেবে তার বিরুদ্ধে মামলা চলে। তো মামলার অনুমোদন চাওয়া হয় রাজ্যপালের কাছে। রাজ্যপাল সেই অনুমোদন দিয়ে দিয়েছেন কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এখন মামলা শুরু হতে যাচ্ছে। তো উপরের উদাহরণগুলো থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে যে সমস্ত মামলাই হচ্ছে মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিয়ে। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে মামলা হয়েছে তা কিন্তু নয়। বর্তমানে পশ্চিম বাংলায় যে ব্যাপারটা খুবই চলছে সেটা হচ্ছে এই আরজি কর রেপ অ্যান্ড মার্ডার কেসের পর যেভাবে দাঙ্গা হাঙ্গামা করা হয়েছে আরজি করে ইত্যাদি বিষয়গুলো নিয়ে, তাতে হাইকোর্ট পর্যন্ত বলেছে যে আমাদের এখানে পশ্চিমবাংলায় এখানে প্রাইমারি যে একদম মিনিমাম যে সুরক্ষার ব্যবস্থা, ল অ্যান্ড অর্ডার, সেটা ভেঙে গেছে। তো সেই জন্য আমরা অনেকেই বলছি যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কিন্তু এই পদত্যাগ করবার, এই ব্যাপারে পদত্যাগ কিন্তু এটা কোর্টের এখতিয়ারে নয়। এই এখতিয়ার হচ্ছে আমাদের সংবিধানে দেওয়া আছে, কেন্দ্রীয় সরকারকে সংবিধানের 355 এবং 356 ধারা জারি করে রাষ্ট্রপতির শাসন দেশে নিয়ে আসা, রাজ্যে নিয়ে আসতে সেই ব্যবস্থা আছে। দ্বিতীয় যে উপরের উদাহরণগুলোর থেকে পাওয়া গেছে সেটা হচ্ছে রাজ্যপালের কাছে মামলার অনুমোদন নিতে হবে। এই অনুমোদন যে কেউ চাইতে পারে, রাম শ্যাম যদু মধু, কোনো বিরোধী দলনেতা, বিরোধী দলের এমএলএ, যে কেউ নিতে পারে। মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে, মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে রাজ্যপাল কাজ করে, এটা হচ্ছে আমাদের একটা সাধারণ বিশ্বাস, সাধারণ ধারণা। কিন্তু এই ব্যাপারে মন্ত্রিসভার কোনো অনুমোদন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হোক, এরকম অনুমোদনের দরকার নেই। সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা পরবর্তী ক্ষেত্রে একটি মামলায় এটা রায় দিয়ে দিয়েছেন। তো দুর্নীতির তৃতীয় ব্যাপার যেটা হচ্ছে, দুর্নীতির অভিযোগ তুললেই হবে না, দুর্নীতি প্রমাণ করতে হবে। যেমন সব মামলার ক্ষেত্রেই হয়, অভিযোগ তুললে তো হয় না, অভিযোগটা প্রমাণ করতে হয়। আর চতুর্থ হচ্ছে মামলা চলবে প্রাথমিকভাবে, মামলা হবে হাইকোর্টে। হাইকোর্ট রায় দিলে সেই রায়ে যদি মুখ্যমন্ত্রী দোষী সাব্যস্ত হয়, তাকে প্রথমেই তাকে পদত্যাগ করতে হবে। সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারগুলো তারপরে, সেই অধিকার তার আছে। এবার আসা যাক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে। মমতা ব্যানার্জি তো রাজ্য জুড়ে চলতে থাকা ইতিহাসের জঘন্যতম দুর্নীতির, সেই দুর্নীতির ফাউন্টেন হেড বা দুর্নীতির উৎসমুখ বলা হয় তাকে। তার সঙ্গে দুর্নীতির টাকার যে ভাগাভাগি হয়, 25 নিচে 75 ওপরে, অর্থাৎ 25 যেখানটায় দুর্নীতি হচ্ছে সেখান থেকে 75 ভাগ পাঠাতে হবে, পরিষ্কার করেই বলা যাক, কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে অথবা তার ভাইপোর কাছে কিংবা তার লোকজনদের কাছে। এই যে অভিযোগ, এই কথা কিন্তু সাধারণ পাবলিক বলেনি, বিরোধীরা বলে না,
এ কথা মুখ্যমন্ত্রী নিজের অনেক নেতা মন্ত্রী শান্ত্রী নেত্রী তারা সবাই বলেছে। দোলা সেন পরিষ্কারভাবে বলে দিয়েছিল, আরে 75% 25 রেখে দিয়ে তোমরা নিয়ে নেবে, বাকিটা 75টা পাঠিয়ে দেবে ওপরে। তো কিন্তু এইসব কথাগুলোকে আদালতে গ্রাহ্য হবে? যে অমুক মন্ত্রী বলেছেন, অমুক এমপি বলেছেন, আমার তো মনে হয় না তা হবে বলে তো মনে হয় না। আর তার সহোদর ভাইপোরা তারা কুড়েঘর থেকে রাজপ্রাসাদের মালিক হয়েছে। দক্ষিণ কলকাতা সহ বাংলার একটা বড় এলাকা জুড়ে যে গড়ে উঠেছে ব্যানার্জি সাম্রাজ্য, সব সত্যি। এটা রাজ্যের সব মানুষ, এমনকি তৃণমূল কংগ্রেসের লোকজনও এটা মানে। আমার পরিচিত ঘনিষ্ঠ বৃত্তে বেশ কিছু তৃণমূলের ছোট বড় মাঝারি ধরনের নেতা টেতা আছেন, তারাও বলেন আলাদা করে যে মমতা চোর। কুণাল ঘোষ যখন জেলে ছিলেন তখন আদালতে যাওয়ার পথে ও আদালত থেকে ফেরার পথে চিৎকার করতেন, মমতা বড় চোর মমতা। পুলিশ কি করতো তখন? জেলের যে গাড়ি, সেই গাড়ির গায়ে দমাদ্দম মারত, যাতে শব্দে কুণালের গলাটা দেবে যায়, যাতে কুণালের কথা যাতে কেউ শুনতো না। কিন্তু আমরা তো শুনতে পেয়েছে দেশের মানুষ, রাজ্যের মানুষ পেয়েছে। এই দৃশ্য আমাদের স্মৃতিতে এখনো উজ্জ্বল আছে। কিন্তু তৃণমূলের আর এক নেতা, কি জাভেদ খান নাকি যেন নাম ছিলেন, জাভেদ খান না জাভেদ সুলতান, এই ধরনের কিছু হবে সম্ভবত, তিনি হবেন, জাভেদই হবেন। তিনি বলেছিলেন যে মমতা হচ্ছে ডাকাত রানী, একেবারে প্রকাশ্যে বলেছিলেন। কিন্তু আদালতে মামলা চলার সময় এসব কথার মূল্য কতটুকু? আদালত প্রমাণ ছাড়া তো সিদ্ধান্ত নেয় না, আর প্রমাণ ছাড়া তাকে ধরাও যাবে না। শাস্ত্রে বলা আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা। আকাট মুখ্য চোর যারা, তারা একটু আধটু খেতে গিয়ে গোঁপে দাড়িতে লাগিয়ে কেলেঙ্কারি করে ফেলে। আর মমতা ব্যানার্জি কি হুঁশিয়ার দেখুন, এখনো পর্যন্ত ছোঁয়া যায়নি তাকে। জয়ললিতার কথা ভাবুন, তিনি তো বিয়ে থা করেননি, ছেলেপুলে ছিল না, তবু ফেঁসে গেলেন দুর্নীতিতে, জেলে যেতে হলো। মমতা দেবীও জয়ললিতার মতো, তারও সংসার নেই, ছেলেপুলে নেই, তবে ভাইপো ভাইজি ভাই এসব কম নেই। তাদের জন্য তিনি অনেক কিছু করেছেন। বড় ভাইয়ের জন্য পুরীতে হোটেল সাম্রাজ্য করে দিলেন, তখনও তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেননি, তখনও অটল বিহারী দিল্লিতে ক্ষমতায়, এবং তিনি নিজে অটল বিহারীর মন্ত্রিসভার একজন সদস্য। কিন্তু করলেন কি? ওই কফিন কেলেঙ্কারি, জর্জ ফার্নান্ডেজ তখন প্রতিরক্ষা মন্ত্রী, কার্গিলের লড়াই হয়ে গেছে, তিনি কফিন কেলেঙ্কারির একটা ভুয়ো অভিযোগ তুলে তিনি করলেন কি, মন্ত্রিসভাকে আলটিমেট দিয়ে দিলেন যে আমি এই মন্ত্রিসভায় থাকবো না। তো আসল কারণটা ছিল কি, কংগ্রেসের কাছ থেকে 8 কোটি টাকা ঘুষ তিনি নিয়েছিলেন। এই ঘুষের টাকা নিয়েছিলেন কেন? অটল বিহারী সরকারকে টলিয়ে দিতে হবে, ফেলে দিতে হবে। সেই টাকা নিয়ে করলেন কি, তিনি তার বড় ভাইকে পুরীতে একটি হোটেল করে দিলেন। সেই হোটেলের নাম হচ্ছে কি, হোটেলের নাম সোনার তরী। আমি আমার কথা বলছি না, দীপক ঘোষের বই। দীপক ঘোষ কে ছিলেন? দীপক ঘোষ ছিলেন একসময় মমতার বিশ্বস্ত সেনাপতি, প্রাক্তন IAS অফিসার। দীপক ঘোষের বই পড়ুন, সব জেনে যাবেন। সুতরাং দুর্নীতির অভিযোগ তুলে কাত করা যাবে না মমতা ব্যানার্জিকে, কাত করা যাবে না। তাহলে কি করতে হবে? দুর্নীতির, তাহলে মমতা ব্যানার্জিকে যদি কাত করা, তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার বলে কি রাজ্যে নেই, সুতরাং সেই জন্যে তাকে হটিয়ে দিতে হবে। হাইকোর্ট নিজেও বলেছে দুদিন আগে, রাজ্যের ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। কিন্তু সে কথা কি রাজ্যপালের কানে গেছে? না, বোধহয় কিছু তো বলতে শুনলাম না তাকে। আর যদি শুনতে পান, কি করবেন তিনি? বড় যে রিপোর্ট পাঠাবেন দিল্লিতে, দেশে রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ। কিন্তু দিল্লি কি শুনবে তার কথা? মনে তো হয় না। শুনলে অনেক আগেই শুনতো। 2021-এর বিধানসভা ভোটের পর রাজ্য জুড়ে যে ভয়ানক অবস্থা,
যে রিভেঞ্জ মার্ডার, রিভেঞ্জ রেপ, রিভেঞ্জ অ্যাট্রোসিটিস অন কমন পিপল হয়েছিল, বিশেষ করে তপশিলি জাতি উপজাতির মানুষের ওপর। তাতে সাধারণ বুদ্ধিতে বলে রাজ্যে 355 বা 356 ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতির শাসন জারি করা তখনই উচিত ছিল। কিন্তু বোম্বাই কমিটির রিপোর্ট আসার পর সেন্ট্রাল গভর্নমেন্ট এতটাই শেকি হয়ে গেছে যে সংবিধানের 356 দূরে থাক, 355 নামেও ধারা যা আছে সেটাও তিনি ভুলে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর পশ্চিমবঙ্গ সেই ধারা প্রয়োগের ক্ষেত্রে অনেক আগেই যে যোগ্যতা অর্জন করে ফেলেছে সেটাও সেন্ট্রাল গভর্নমেন্ট মাথায় রাখেনি। সুতরাং এই অপশাসন ও কুশাসন থেকে রাজ্যের মানুষের মুক্তির একটাই পথ, সে পথ হলো প্রতিবাদ, প্রতিরোধ, মানুষের রাস্তায় নেমে আসা। 14ই আগস্টের রাতের মতো একদিন বা এক রাতের জন্য নয়, লাগাতার। তার জন্য অবশ্য হুজুগ নয়, দম দরকার এবং সংকল্প দরকার। কিন্তু সে দম কি বাঙালির আর বেঁচে আছে? বাঙালির মধ্যে বাংলাদেশিরা সে দম দেখিয়েছে, ওদের ধাত অন্য। বাঙালির সেই দম, সেই শক্তি এখন আর নেই বলেই মনে হয়। যদি দেখাতে পারে বাঙালি, সারা দেশ কিন্তু কুর্নিশ জানাবে আবার বাঙালিকে। আত্মবিস্মৃত, আত্মঘাতী, হৃত গৌরব, হৃত সম্মান বাঙালি আর তার বর্তমান অন্ধকার ভেদ করে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন ফিরে পাক, এই হচ্ছে আমাদের সবার প্রার্থনা। অভয়া তার জীবন দিয়ে সেই নতুন আলোর দিনের সম্ভাবনা রচনা করেছে। ইতিহাস তাকে স্মরণে রাখবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।